অলৌকিক বলে যা দেখি তা কি সত্যিই অলৌকিক, নাকি সবটাই নিখুঁত এক ধাপ্পা? আজকের গল্পে আছে রহস্য, আছে বুদ্ধির খেলা, আর আছে এমন এক চমক যা শেষ মুহূর্তে আপনাকে অবাক করে দেবে। বিশ্ববিখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায়ের অসাধারণ গল্প ধাপ্পা, যেখানে কুসংস্কার আর যুক্তির লড়াইয়ে বেরিয়ে আসে আসল সত্য। আপনি যদি গল্পপ্রেমী হন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করা যাক আজকের রহস্যযাত্রা। চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক আপনার ভলিউম ছিল? সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইল মহিমের দিকে। তার বন্ধু অধ্যাপক রনেন সেনগুপ্তের ছেলে মহিম সবে লাইব্রেরিয়ানশিপ পাশ করেছে। সে নিজেই আগ্রহ করে তার সমরেশ কাকার ২৫০০ অগোছালো বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে গুছিয়ে শেলফে রেখে তাদের একটা তালিকা করে দেবার ভার নিয়েছে। কেন ২ ভলিউম? বলল সমরেশ। মাত্র একটাই পাচ্ছি, সেকেন্ডটা? সে কি, ভালো করে দেখেছ? হ্যাঁ। আশ্চর্য, সেটটা কানা হয়ে গেল। ও বই যে আর পয়সা দিলেও পাওয়া যায় না। সমরেশ ব্রহ্মের বইয়ের নেশা সেই কলেজ থেকেই, ২৫ বছর আগের কথা। ইতিহাসের ছাত্র ছিল সে, তবে তার বাইরেও অনেক বিষয়ের বইয়ের প্রতি তার আকর্ষণ, যেমন ভ্রমণ কাহিনী, শিকার কাহিনী, প্রত্নতত্ত্ব, অ্যানাটমি আর ম্যাজিক। ম্যাজিক ছিল প্রথমে সমরেশের হবি, তারপর ক্রমে সেটা নেশায় দাঁড়ায়। বাপ ছিলেন কলকাতার নামকরা ব্যারিস্টার আদিনাথ ব্রহ্ম। ছেলেও বিলেত গিয়ে ব্যারিস্টারি পাশ করে আসে এমন একটা ইচ্ছে বাপের ছিল, এবং সেই ইচ্ছে অনুযায়ী সমরেশ গিয়েছিল বিলেত। কিন্তু কেমব্রিজের ট্রিনিটি কলেজে ৩ মাস পড়ার পর জাদুকর মার্কাস সিলভারস্টোনের সঙ্গে আলাপ হয়ে পড়াশুনো শিখে উঠল। সমরেশ তার বাপকে জানালো সে ব্যারিস্টারি পড়বে না, তার শখ চেপেছে ম্যাজিশিয়ান হবার। অনুরোধটা যাতে আরও জোরদার হয় সেই উদ্দেশ্যে নিজের চিঠির সঙ্গে সিলভারস্টোনেরও একটা চিঠি সে পুড়ে দিল খামের মধ্যে। সিলভারস্টোন লিখেছে আদিনাথ ব্রহ্মকে, তোমার ছেলের বন্ধু হিসেবেই তোমাকে লিখছি। সমরেশ ইজ ওয়ান্ডারফুলি ক্লেভার উইথ হিজ হ্যান্ডস। ঐন্দ্রজালিক হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। এক্ষেত্রে যে কোনো সাধারণ বাপই হয় মর্মাহত হতেন, না হয় মারমুখ হতেন, কিন্তু আদিনাথ ছিলেন সাধারণের বাইরে। তিনি ছেলেকে লিখলেন, তোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না। তোর মধ্যে যদি কোনো বিশেষ ক্ষমতা থেকে থাকে তাহলে সেটার স্ফুরণ হোক, সেটাই আমার কাম্য। লন্ডনে যদি ম্যাজিক শেখার সুযোগ থাকে তাহলে তার জন্য কি খরচ পড়বে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না, আমি টাকা পাঠিয়ে দেব। সমরেশ কিন্তু আর লন্ডনে থাকেনি। সে ২ মাসের মধ্যে দেশে ফিরে আসে এবং বাড়িতেই ম্যাজিক অভ্যাস শুরু করে। তখন তার বয়স ২২। ২৫ বছর বয়সে সে প্রথম মঞ্চে ম্যাজিক দেখায়, সেটাও বেশি একক প্রদর্শনী, শুধু হাত সাফাইয়ের খেলা। তা সত্ত্বেও তরুণ জাদুকরের আশ্চর্য দক্ষতার প্রচুর তারিফ করে দৈনিক কাগজের সমালোচকেরা। ৩২ বছর বয়সে ৭ জন সহকর্মী ও স্টেজ ইলিউশনের যাবতীয় সরঞ্জাম নিয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেন ব্রাহ্মা দ্য গ্রেট। শোয়ের শেষে দর্শকের তুমুল করধ্বনিতে হলে প্রথম সারিতে বসা আদিনাথ ব্রহ্মের বুক গর্বে ১০ হাত হয়। ১৯৭৪-এ আদিনাথের মৃত্যু হয়। বাপের একমাত্র সন্তান হিসেবে সমরেশ তার সম্পত্তির মালিকানা পায়, কিন্তু ততদিনে তার নিজের রোজগারও কিছু কম নয়। ভারতের বিভিন্ন শহর থেকে ডাক তো আসেই, সেই সঙ্গে বিদেশ থেকে আহ্বান আসা শুরু হয়েছে। আইটেমগুলোর উৎকর্ষ ছাড়াও সমরেশের শোয়ের দুটো বিশেষত্ব দেশ বিদেশের দর্শককে বিশেষভাবে মুগ্ধ করে। জাদুকরের বুকনিটা তার ম্যাজিকের একটা অঙ্গ বলেই এতদিন লোকে মেনে নিয়েছে। সমরেশই প্রথম দেখালো যে কথা না বলেও জাদু হয়। ২.৫ ঘন্টা শোয়ের মধ্যে একটি বারের জন্য মুখ খোলে না সে। তার বদলে কানে শোনার জন্য যেটা থাকে সেটা হলো সমরেশের দ্বিতীয় বিশেষত্ব। সে তার সরোদ, বাঁশি ও তবলার একটা চমৎকার অর্কেস্ট্রার খাঁটি রাগ সঙ্গীত সমরেশ ব্যবহার করে তার জাদুর সঙ্গে। সব দেশেরই দর্শকের কাছে এটা একেবারে নতুন জিনিস। বিশেষ করে জাদুর সঙ্গে বিশেষ বিশেষ রাগ যেভাবে খাপ খেয়ে যায়, সেটা দর্শকের চিত্ত জয় না করে পারে না। আজ ৪১ বছর বয়সে সমরেশের খ্যাতি বিশ্বজোড়া। তার ম্যাজিকের উন্নতির সঙ্গে তাল রেখে তার জনপ্রিয়তাও বেড়ে চলেছে উত্তরোত্তর। কলকাতায় তার ম্যাজিকের ঘোষণার সঙ্গে সঙ্গে ৭ দিনের সব টিকিট বিক্রি হয়ে যায়। শোয়ের শেষে আনন্দে ও বিস্ময়ে বিভোর অবস্থায় ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষের দল বেরিয়ে আসে হল থেকে। সমরেশও জানে যে একসঙ্গে ১০০০-২০০০ লোককে সুকৌশলে ধাপ্পা দেওয়ার আর্ট আজ তার হাতের মুঠোয়।
আমেরিকানরা তার তুলনা করে থার্স্টন ও হুডিনির সঙ্গে, ব্রিটিশরা করে ম্যাস্কেলাইন ও ডেভিড ডেভন্টের সঙ্গে, ফরাসিরা লোবেয়ার উদয়ন সঙ্গে, আর হংকংয়ের চীনেরা চিংলিং ফুর সঙ্গে। তবে সমরেশের আকাঙ্ক্ষার শেষ এখানেই নয়, তার দৃষ্টি এখনও সামনের দিকে। আরও নতুন নতুন জাদুর উদ্ভব করবে সে, দর্শকদের আরও চমক দেবে, মুগ্ধ করবে, বিস্মিত করবে। আর তাই তার বই কেনা আর বই পড়াও শেষ হয়নি। ম্যাজিকের বই তো বটেই, সেই সঙ্গে আছে উইটক্রাফট, ভুডুইজম ইত্যাদি আদিম ম্যাজিক আর হিপনোটিজম, ক্লেয়ারভয়েন্স, ভেন্ট্রিলোকুইজম ইত্যাদি সংক্রান্ত বই। শুধু এই সব বইতেই তার 3খানা বড় বুককেস ভরে গেছে। বাইরে থেকে অর্ডার আছে আরও খানেক 15 সদ্য প্রকাশিত বইয়ের। অনেকটা সময় বাইরে থাকতে হয় বলে বইগুলো অগোছালোভাবে ছড়িয়েছিল, তাই বন্ধুপুত্রের প্রস্তাবে সমরেশ আপত্তি করেনি। মহিমের কাজ শেষ হতে লাগবে আরও দিন 4। এককালে বন্ধুবান্ধবদের বই ধার দিয়েছে সমরেশ, যদিও খুশি মনে দেয়নি কখনো। কেউ কিছু চাইলে না বলাটা ছিল সমরেশের ধাতের বাইরে। এটা যে চরিত্রের একটা দুর্বলতা সেটা সে নিজেও বুঝত, কিন্তু বুঝেও কারোর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেনি কখনো। ধার দেওয়া বইয়ের হিসেব রাখার জন্য একটি খাতা করেছিল সমরেশ। যে বই নিচ্ছে সে নিজেই তার নাম, বইয়ের নাম এবং ধার নেবার তারিখ সে খাতায় লিখে রাখত। বই ফেরত এলে সমরেশ ওই না তারিখের ওপর দিয়ে কলম চালিয়ে পাশে একটা সই করে রাখত। কাজে সফলতার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরও দৃঢ় হয়, আত্মপ্রত্যয় বাড়ে। সেই কারণেই বোধহয় বছর 10 হলো সমরেশ বই ধার দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। মাফ করো ভাই, ওই একটা অনুরোধ রাখতে পারবো না, এই কথাটা বলা হঠাৎ তার পক্ষে সহজ হয়ে গিয়েছিল। আজকাল ব্যাপারটা সকলেই জানে, তাই আর অনুরোধটা কেউ করেও না। কিন্তু তা সত্ত্বেও ওই একটা বই বেপাতা হয়ে কি করে? ওই খাতাটা একবার দেখলে হতো নাকি? কিন্তু ম্যাজিকের বই নেওয়ার মতো লোক? ঠিক তো, তেমন লোক ছিল। সমরেশের মনে পড়েছে, মহিম পাশেই দাঁড়িয়ে। সমরেশ তার দিকে ফিরল। শোনো মহিম, আমার ইতিহাসের শেলফের ডান দিকে একটা ছোট রাইটিং টেবিল আছে, দেখেছ তো? তার দেরাজে দেখবে একটা নীল রঙের নোটবুক আছে। এককালে বই ধার দিয়েছিল ওকে। যে নিত সে ওই নোটবুকে লিখে রাখত। একবার ওটাতে দেখে তো হিস্ট্রি অফ ম্যাজিক কেউ ধার নিয়েছিল কিনা। মহিম 1 মিনিটের মধ্যে খাতাটা নিয়ে এলো, তার মুখে হাসি। পাওয়া গেছে, বলল মহিম। লাস্ট এন্ট্রি, নামটা কাটা হয়নি। সুশীল তালুকদার কি? হ্যাঁ, ঠিক ধরেছি। দেখি খাতাটা। যাক, অন্তত হদিশ পাওয়া গেছে। চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক ভলিউম 1 ধার নিয়েছিল সুশীল তালুকদার 10-10-72 তারিখে, অর্থাৎ আজ থেকে 10 বছর আগে। ফেরত দেয়নি। হস্তাক্ষর সুশীলের, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সুশীল তো এসেছিল দিন 5 আগে, বিকেলের দিকে। তার সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়ে স্লিপ পাঠিয়েছিল মুহিমের হাতেই। অসুস্থতার অজুহাতে সমরেশ দেখা করেনি। সাক্ষাতের কারণ তো জানাই আছে, হয় শোয়ের টিকিটের জন্য হাতে পায়ে ধরা, না হয় কোনো ফাংশনে যাবার জন্য পীড়াপিড়ি। এককালে প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছে বইকি সমরেশ, কিন্তু এখন যে সমরেশ আর সে সমরেশ নেই, সে কথাটা অনেকেই ভুলে যায়। আর টিকিটের জন্য আবদার জিনিসটা তো বাঙালিদের মজ্জাগত। ফুটবলের টিকিট, ক্রিকেটের টিকিট, থিয়েটারের টিকিট, গানবাজনার টিকিট, ম্যাজিকের টিকিট, এর আর শেষ নেই। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ভাবলেই গায়ে জ্বর আসে। যদি আসল লোকের কাছে চাইলে পাওয়া যায়, তাহলে মিথ্যে হ্যাঙ্গাম কেন? যত সব কুরুজে দল। অথচ না দিলে বলবে ব্রাহ্মা দ্য গ্রেটের ভারী দেমাক হয়েছে, নইলে পুরনো আলাপিদের এইভাবে নিরাশ করে। এ ভদ্রলোক তো এসেছিলেন সেদিন, বলল মহিম। হ্যাঁ, নির্ঘাত কোনো ফেভার চাইতে। সঙ্গে করে বইটা নিয়ে এলেই হতো, কিন্তু তা করবে না। তখনকার দিনে 250 টাকা দাম ছিল সেটটার, বহুদিন আউট অফ প্রিন্ট। আজকের দিনে নতুন করে ছাপলে দাম হবে 1000 টাকা। সমরেশ কথা থামিয়ে ভুরুকুঞ্চিত করল। তারপর বলল, কিরকম দেখলে ভদ্রলোককে? আমার কলেজে পড়ত, বহুকাল দেখা নেই। রোগা, আতপাকা চুল, ঘন ভুরু, চোখ দুটো তীক্ষ্ণ। আমি বললাম আপনি এ সময় দেখা করেন না, তাও জোর করে আমাকে দিয়ে স্লিপ পাঠালেন। বললেন ওর নাম শুনলে নাকি আপনি দেখা করতে পারেন। সুশীল তালুকদারকে ম্যাজিকের বইটা ধার দেবার স্মৃতি সমরেশের মন থেকে একেবারে মুছে গেছে। কি মূর্খই ছিল সে নিজে 10 বছর আগে, নইলে এমন বই কেউ ধার দেয়? তখনও পর্যন্ত সুশীলের ম্যাজিক সম্বন্ধে বেশ আগ্রহ ছিল, সেটা সমরেশের মনে আছে। হাত সাফাইটা বেশ ভালোই পারত, তবে ধৈর্য বা অধ্যবসায় কোনোটাই ছিল না। তাছাড়া অবশ্যই সমরেশের মতো ধনী বাপও ছিল না সুশীলের, তাই ম্যাজিকটাকে পেশা হিসেবে নেওয়ার প্রশ্ন সুশীলের ক্ষেত্রে ওঠেনি। সেই লোকের কাছে আজ 10 বছর থেকে পড়ে আছে সমরেশের সংগ্রহে সবচেয়ে মূল্যবান 2টি বইয়ের একটি। ভরসা এই যে জানা যখন গেছে তখন ফেরত পাবার একটা উপায় হবে নিশ্চয়ই।
সেদিন সন্ধেবেলা কলা মন্দিরে শো ছিল। রাত 10টা নাগাদ বাড়ি ফিরে এসে সমরেশের আবার মনে পড়ল বইয়ের কথাটা। বছর 12 আগে প্রথম কিনে বই দুটো সুশীলকে দেখিয়েছিল, সেটাও মনে পড়ল। সুশীলের মন্তব্যটাও মনে পড়ল, জাদুবিদ্যার ইতিহাসে একদিন তোমারও নাম লেখা হবে সমরেশ। সুশীলের অবস্থা তেমন সচ্ছল নয় সেটা সমরেশ জানে। সে বিয়ে করেছিল বেশ অল্প বয়সে, 2টি মেয়েও হয়েছিল। একটির অন্নপ্রাশনে সমরেশ নিমন্ত্রণ খেয়েছিল। ইতিমধ্যে আরও সন্তান হয়ে থাকতে পারে। এমন মানুষের টাকা টানাটানি আশ্চর্য ঘটনা নয়। সে যদি বইটা বিক্রি করে দিয়ে থাকে, মহামূল্য সেটটা পঙ্গু হয়ে যেতে পারে মনে করে সমরেশের বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। পন্থা একটাই, সেই নিজে যখন বইটা ফেরত নিয়ে আসেনি তখন তাকে চিঠি লিখে সেটার কথা মনে করিয়ে দিতে হবে। সমরেশ লিখল, প্রিয় সুশীল, সেদিন তুমি এলে, অথচ অসুস্থতার জন্য তোমার সঙ্গে দেখা করতে পারলাম না। আশা করি কিছু মনে করনি। আমার একটা বই, ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক প্রথম খণ্ড, 10-12-72 তারিখে আমার কাছ থেকে তুমি পড়তে নিয়েছিলে। একথা আমার নোটবুকে তোমার নিজের হস্তাক্ষর বলছে। ওটা আমার সংগ্রহের একটা সেরা বই এবং অধুনা দুষ্প্রাপ্য। পত্রপাঠ যদি সেটা ফেরত দিতে পারো তো আশ্বস্ত হই। সকালের দিকে এলে চা যোগে কিঞ্চিত আড্ডাও হতে পারে। শুভেচ্ছা নিও, সমরেশ। চিঠিটা লিখে দুবার দুয়েক পড়ে দেখল সমরেশ। ফেরত দেবার ব্যাপারটা বেশ জোর দিয়েই বলা হয়েছে, তবে রূঢ়ভাবে নয়। এটাই দরকার। খামের উপর ঠিকানা লিখে টিকিট লাগিয়ে সমরেশ ড্রাইভার রঘুনাথের হাতে চিঠিটা দিয়ে দিল, তৎক্ষণাৎ ডাকে ফেলে আসার জন্য। কলকাতার ডাক বিভাগ যে সবসময় খুব তৎপরতার সঙ্গে কাজ করে তা নয়, তবে তাদের গাফিলতির জন্য 4 দিন সময় দিয়েও যখন সুশীল তালুকদার দেখা দিল না, তখন সমরেশ রীতিমতো বিরক্ত বোধ করল। এখন করা কি? নিজে গিয়ে সরাসরি বইটা ডিমান্ড করাটা কি একটু বিদৃশ্য মনে হবে? তাহলেও যদি ধরে নেওয়া যায় যে চিঠি সুশীলের হাতে পৌঁছয়নি, ডাকে খোয়া গেছে, তাহলে এছাড়া গতি কি? বুকশেলফের দিকে চোখ পড়লেই দ্বিতীয় খণ্ডের পাশে প্রথম খণ্ডের অভাবে সমরেশের মনটা হু হু করে ওঠে। বইয়ের নেশা এমনই জিনিস, ওটা উদ্ধার না করা অবধি শান্তি নেই। 7-এর 3 মাধব লেনে থাকে সুশীল তালুকদার। রবিবার সকালে গেলে তাকে বাড়ি পাওয়ার সম্ভাবনাটা বেশি, তাই সেটাই করল সমরেশ। 9টার সময় সুশীলের কলিং বেলে তার হাত পড়ল। মাধব লেনে এ সময় লোক চলাচল যথেষ্ট। সমরেশ কোনো জনপ্রিয় ফিল্ম স্টার হলে আর রক্ষা ছিল না, কিন্তু এমনি দেখে তাকে ব্রামাদা গ্রেড বলে চেনার কোনো উপায় নেই। স্টেজে সে গোচ ও ফ্রেঞ্চ কাট দাড়ি ব্যবহার করে, আর নিজের আসল চেহারা কাগজে ছাপতে দেওয়ায় তার নিষেধ আছে। কাকে চাই? দরজা খুলেছে একটি চাকর। সুশীলবাবু আছেন কি? আগে হ্যাঁ, কি নাম বলবো? বলো যে সমরেশবাবু দেখা করতে এসেছেন। চাকর তাকে বুঝতে বলে ভিতরে চলে গেল বাবুকে ডাকতে। দরজার পিছনে বৈঠকখানায় ছড়িয়ে রয়েছে গোটা 4 সাধারণ সোফা ও চেয়ার, মাঝখানে একটা গোল কাশ্মীরি কাঠের টেবিল, একপাশে একটা ছোট বইয়ের আলমারির মাথায় একটা ওয়ার পরানো রেডিও, দেওয়ালে গোটা 3 ছবি ও 2 রকম ক্যালেন্ডার। সমরেশকে বসার সঙ্গে সঙ্গেই আবার উঠতে হলো। চোখ কপালে তুলে পর্দা ফাঁক করে হাসি মুখে ঘরে ঢুকেছে তার কলেজের সহপাঠী সুশীল তালুকদার। কি সর্বনাশ, এ কি সৌভাগ্য আমার! কোন দিকে সূর্য উঠল ভাই? আমার চিঠিটা পাওনি বোধহয়। পেয়েছি বই কি তাহলে? সমরেশ হতভম্ব। সুশীল বসেছে তার মুখোমুখি সফায়। ব্যাপারটা জানো কি? বইয়ের প্রতি তোমার যে কি দুর্বার আকর্ষণ সে তো জানি, আর সেদিন তো গিয়ে দেখলাম আরও কত বেড়েছে তোমার সংগ্রহ। তাই ভাবলুম যদি জবাব না দিই তাহলে তোমার সশরীরে এসে পড়াটা খুব আশ্চর্য নয়। তাই অনুমান ঠিকই করেছি, কি বলো? সশরীরে এসে পড়ে সমরেশের যে খুব ভালো লাগছিল তা নয়, দুজনের জগৎটা যে একেবারে আলাদা হয়ে গেছে সেটা সে বেশ বুঝতে পারছিল। পৃথিবীর 40টা বড় শহরের কত লক্ষ মানুষকে সে তার জাদু বলে বশ করেছে, আরও কত লক্ষকে করবে। আর সুশীল, কত সংকীর্ণ তার জগৎটা, ভাবলে অনুকম্পাই হয়। বইটা পেলেই সমরেশ উঠবে, এর সঙ্গে বসে গালগল্প করার সময় তার নেই। তুমি চালটা ঠিকই চেলেছ, বলল সমরেশ। এমনিতে হয়তো সত্যিই আসা হতো না, শো চলছে তো শহরে, তাই বেজাই ব্যস্ত। এবার বইটা যদি ফেরত দাও তো উঠে পড়ি। বই আছে তো নাকি? সুশীল তালুকদার হো হো করে হেসে উঠল। তোমার কোনো বই আমার কাছে নেই ভাই। সে কি? যা আশঙ্কা করেছিল তাই, সে বই পাচার হয়ে গেছে। বই আছে তোমার বাড়িতেই ভাই। মানে? খাতায় যে তোমার হাতে লেখা। তা থাকবে না কেন? খাতাটা কোথায় থাকতো সেটা তো আমার জানা। ওই ছোকরাটির কথা শুনেই যখন বুঝলাম তোমার সঙ্গে দেখা হবে না, তখন মাথায় একটা মতলব এলো। দেখি না একটু রগড় করে। ওকে স্লিপ দিয়ে হটিয়ে দিলুম।
তারপর দেরাজ খুলে দেখলুম নোটবুক সেখানেই আছে। ম্যাজিকের বইটা শেলফে দেখতে পাচ্ছিলুম। লিখে দিলুম খাতায় সেটার নাম, আমার নাম আর 10 বছর আগের একটা তারিখ। তারপর 2 ভলিউমের বইয়ের 1 ভলিউম বার করে নিয়ে লুকিয়ে রেখে দিলুম তোমারই ঘরে। কোথায়? তোমার যে বাক্স প্যাটার্নের পুরনো গ্রামোফোনটা আছে সেটার ঢাকনা খুললেই পাবে। কিন্তু কিঞ্চিত আশ্বস্ত ভাবের সঙ্গে একটা হতভম্ব ভাব সমরেশের মনটাকে 2 ভাগে চিরে ফেলেছে। এরকম পাগলামির কারণটা কি? কারণটা আর কিছুই না ভাই, সেদিন সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার 2 মেয়ের অটোগ্রাফের খাতা। ব্রামা দ্য গ্রেট আমার কলেজের সহপাঠী ছিল, সেটা তাদের বলেছি। তার উপরে তোমার ম্যাজিক দেখে তারা অভিভূত। আবদার করল তোমার সই নিয়ে আসতে হবে। তুমি তো দেখা করলে না। তারা শুনে প্রচণ্ড খাপ্পাড়া। তোমার উপর থেকে ভক্তি চলে যায় আর কি। এটা হবে আমি জানি, যদিও হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়। বললুম, বেচারা অসুস্থতার জন্য আসতে পারেনি, এবার দেখিস একেবারে আমাদের বাড়িতে এসে হাজির হবে। আর হলোও তো তাই। ওরে রুনু ঝুনু, তোরা আয় রে, দেখে যা তো তোদের বাপের কথা ঠিক হলো কিনা। পরক্ষণেই পর্দা ফাঁক করে 12 থেকে 16 বছর বয়সী 2টি ছিপছিপে মেয়ে মুখে সলজ্জ হাসি ও চোখে উজ্জ্বল দৃষ্টি নিয়ে ঘরে ঢুকে সমরেশকে প্রণাম করে তার সামনে খাতা কলম ধরল। সই দিতে দিতে সমরেশ ব্রহ্ম ভাবল, তাকে ঢাপ্পা দিতে পারে এমন লোকও এই কলকাতা শহরে আছে, এটা তার জানা ছিল না।